1992 সালে শ্যাম বেনেগাল তৈরি করেন সুরজ কা সাতভা ঘোড়া নামের অসাধারণ একটি চলচ্চিত্র। এই সিনেমাটি অবশ্যই অসামান্য এক ভারতীয় অভিনেতার জীবনে বিশেষ একটা ঘটনা, যার নাম রজিত কাপুর। বেনেগালের এই সিনেমা দিয়ে তার কিন্তু হচ্ছে বড় পর্দায় আসা, এবং 92 তো ঠিক না, এখন 2023। সেই সিনেমার প্রায় 3 দশক বাদে বেনেগালের আরেকটি সিনেমায় রজিত কাপুরকে দেখা গেল। চরিত্রটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জুলফিকার আলী ভুট্টো। তবে এই এতটা সময়ের ব্যবধানে রজিত কাপুরের প্রথম এবং এই সিনেমায় যিনি রাইটার ছিলেন বর্ষিয়ান একজন মানুষ, শামা জাইদি, এবং সর্বোপরি শ্যাম বেনেগাল এই সিনেমাটিকে, যে সিনেমার নাম এবং অস্তিত্বের সাথে জড়িয়ে আছে বাঙালির অনিঃশেষ আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, তাদের যেই নির্মাণ এবং গল্প বলার জায়গা, সেখানে আসলে যে তারা কেমন করেছেন সেটা যদি আসলে রজিত কাপুরকে বলতে পারতাম যে কম্পারেটিভলি আপনি আপনার সেই প্রথম কাজ আর এই 30 বছর পরের এই কাজ, এই দুটোর সাথে মিলিয়ে কেমন মনে করেন, আমি যদি সুযোগ পেতাম তাহলে রজিত কাপুরকে এই প্রশ্নটা করতাম। যাই হোক দর্শক, আজকে বলবো বরেণ্য চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মিত মুজিব, একটি জাতির রূপকার সিনেমাটি নিয়ে। এই সিনেমা অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আমাদের এই সিনেমা নিয়ে অনেক কথা বলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক, এটি নিয়ে আমাদের যে আবেগ আর প্রত্যাশা সেটা তো অসীম। আরেক দিক থেকে এটি কিন্তু আমাদের দেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েই তৈরি হয়েছে। এই সিনেমা নির্মাণের পরিকল্পনা থেকে শুরু করে ট্রেলার রিলিজ থেকে এটা কিন্তু আলোচনা অনেক কেন্দ্রবিন্দু থেকেছে। যখন ট্রেলার এসেছে তখন অনেকেরই এক্সপেকটেশনটা সেভাবে ফুলফিল হয়নি, এবং তার পরবর্তীতে এটার একটা চেঞ্জ এসেছে। কাজেই কুশীলবদের যেই অভিনয়, দৃশ্যায়ন, ঘটনাগুলো, সেগুলো যে একটার পর একটা গেথে গেথে কিভাবে দেখানো হয়েছে, সেই ন্যারেটিভটাও এখানে গুরুত্বপূর্ণ। এখানে বলা যায় যে শ্যাম বেনেগাল পরবর্তীতে বেশ কিছু বায়োপিক নির্মাণ করেছেন, যেটি হয়তো অবশ্যই গুরুত্বপূর্ণ চরিত্রদের নিয়েই, যেটি হয়তো বঙ্গবন্ধুর এই যে বায়োপিকটি নির্মাণ, সেটির কাজ তার পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। মানুষের জীবনকে ছবির মতো তুলে ধরার জন্য তিনি একজন অসামান্য পরিচালক নিঃসন্দেহে, যার ক্যারিশমা কিন্তু দেখা যায় মূলত এই সিনেমার প্রথমার্ধে। আমি তোমারে একটা পুতুল ঘর দিলাম। আবেগ, দেশপ্রেম, সাহস, মানুষের জন্য ভালোবাসা আর উত্থান, এই সিনেমার শুরুর দিকে বেনেগাল দারুণভাবে তুলে ধরেছেন। সেটা বঙ্গবন্ধুর ক্ষেত্রে, বঙ্গবন্ধুর শৈশব থেকে যৌবনের সময়টি, যেগুলোর ফুটেজ আসলে পাওয়া যায় না, সেগুলোই কিন্তু বেনেগাল তার যে মানবীয় গল্প বলার অসামান্য দক্ষতা, তাতে জীবন্ত করে তুলেছেন। এই অংশে যারা অভিনয় করেছেন মুখ্যভাবে, তারা বেনেগালের কাজটি সহজ করে তুলেছেন অসম্ভব সুন্দর পারফরমেন্সে। ফজিলাতুন্নেসার কিশোরী বেলায় প্রার্থনা ফারদিন দিঘি, বঙ্গবন্ধুর কিশোর বেলায় দিব্যজ্যোতি, তারা ছিলেন প্রকৃতির মতো সুন্দর, সাবলীল এবং স্বতঃস্ফূর্ত। এই টাইম লাইনে চঞ্চল চৌধুরী কিন্তু জাত অভিনেতার মতো যে বিশাল একটা প্রত্যাশার চাপ, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি চরিত্রে নিজেকে উপস্থাপনের জন্য যে চ্যালেঞ্জ, সেই মানুষটার সাথে আসলে মানে তুলনা আসাটাও অনিবার্য, এবং তাকে কিন্তু আসলে ফুটিয়ে তোলাটা এটা একটা বিশাল সাহস এবং কঠিন একটা কাজ। সেটা কিন্তু আরিফিন শুভ, যাকে আমরা একজন একেবারেই বাণিজ্যিক সিনেমার প্রচন্ড রকম মারদাঙ্গা হিট মাস্কুলার একজন নায়ক হিসেবে চিনি, তিনি কিন্তু সেই চ্যালেঞ্জটা নিয়েছেন। এবং অনেক বড় একটা শঙ্কা ছিল যে শুভ আসলে কি করবেন, শুভ আসলে কিভাবে বলবেন, মানে শুভ আসলে কেমন অভিনয় করবেন। আমরা আসলে মানে আমরা আসলে এরকম ভাবছিলাম যে শুভকে দিয়ে কতটা কীরকম ভাবে হবে, কিন্তু এটা আসলে বলতেই হয় যে শুভ যেইভাবে চেষ্টা করেছেন, যেভাবে পারফর্ম করেছেন, তারপরে আসলে সমালোচনার কোনো জায়গা তিনি সমালোচকদের জন্য রাখেননি। এই সিনেমা ন্যারেট করে গেছেন নুসরাত ইমরোজ তিশা, যিনি ফজিলাতুন্নেসা মুজিবের পরিণত বয়সের চরিত্রে রূপদান করেছেন। এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সংলাপে বা চরিত্র নির্মাণে আমার কাছে নির্মাতাকে ততটা যত্নশীল মনে হয়নি। তার যে অসম্ভব রকম স্ট্রাগল ফজিলাতুন্নেসা মুজিবের সারাটা জীবন ধরে, সেটি কিন্তু আলাদাভাবে যে ফুটিয়ে তোলা, সেটা আসলে ওভাবে ফুটে উঠেছে বলে আমার কাছে মনে হয়নি। তিশা তার চরিত্রের জন্য যতটুকু রসদ পেয়েছেন ততটুকুই করেছেন, খুব বেশি ছাড়িয়ে যেতে পারার মতো কিছু করেননি। যেটার মতো সক্ষমতা আসলে তার মতো একজন অভিনেত্রীর ছিল বা আছে বলা যায়। এই সিনেমায় শুরুর দিক থেকেই কোনো একটা ঘটনার প্লট, আসলে তো বঙ্গবন্ধুর জন্ম থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধ বা এই সময়টা পর্যন্ত অনেক অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কাজেই সেগুলো খুব দ্রুত এসেছে এবং সেগুলো এক ধরনের একটা পরিণতি দেখানো হয়েছে এবং সেগুলোর সঙ্গে বঙ্গবন্ধুর সংশ্লিষ্টতা দেখানো হয়েছে। আমার এমন একটা ব্যাপার মনে হয়েছে যে প্রত্যেকটা পরিচালকেরই একটা নিজস্ব ধরনের নির্মাণ ভঙ্গিমা থাকে,
ঘটনা উপস্থাপনের আলাদা আলাদা একটা টেকনিক থাকে, এবং সেটা আসলে সিনেমাটা যেই ধরনেরই হোক না কেন, সেটা বায়োপিক হোক, থ্রিলার হোক, ড্রামা হোক বা কোনো রোমান্টিক ফিল্ম হোক, যাই হোক না কেন, তিনি দর্শকের সাথে এক ধরনের একটা সংযোগ তৈরি করার চেষ্টা করেন এবং দর্শককেও একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এখানেই একটা বড় প্রশ্ন যে পরিচালক আসলে এই সিনেমা থেকে কোন অ্যাচিভমেন্টটা কোন জায়গা থেকে চেয়েছেন। যে বিষয়টি যদি আবেগের জায়গা থেকে হয় তাহলে এখানে আমার আসলে বলতে হবে যে তার কাজ এক হিসেবে খুবই সহজ ছিল, কারণ তবে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য যে বিশাল দায়িত্ব সেটি পালন করতে গিয়ে কিছু জায়গায় বা অনেক সময় হয়তো পরিচালক হিমশিম খেয়েছেন। এই গল্পটিতে চরিত্রের দিক থেকে দেখা যায় যে ফজিলাতুন্নেসা মুজিব ন্যারেট করে যাচ্ছেন পুরোটা সময়ের ঘটনা, আলাদা আলাদা টাইম লাইন। একদিক থেকে সুন্দর, আরেক দিক থেকে এমনও মনে হতে পারে যে সংলাপ এবং সার্বিকতার মাধ্যমে সব ঘটনা তুলে ধরার মতো চিত্রনাট্য আসলে গড়ে তুলতে পারেননি শামা জাইদি এবং অতুল তিওয়ারি। প্রথমার্ধে বড় সময় ধরে ভাষারীতি, আঞ্চলিক টোন, সংলাপ নিয়ে মনে হবে যে চরিত্রগুলো আসলে একটু কনফিউজড হয়ে আছে যে তারা আসলে কোনভাবে কোন ডায়ালেক্টে কথা বলবে। এই কথাগুলো সমালোচনার মতো শোনাতে পারে, কিন্তু এই কথাগুলো জরুরি আসলে একদম নির্মোহভাবে আমরা যদি এটা সিনেমার জায়গা থেকে দেখতে চাই। সংলাপ, উপস্থাপন সেগুলো দেখলে অনেক সময় মনে হতে পারে অ্যামেচার ডায়ালগ। এর কারণ হিসেবে আমার মনে হয় যে এটা যে ব্যাকগ্রাউন্ড রিসার্চ আসলে এমন উচ্চতার একটি সিনেমার জন্য যেভাবে দরকার ছিল তা পুরোপুরি করা সম্ভব হয়নি, বা বেনেগাল হয়তো বা সেভাবে সিনেমাটাকে আত্মস্থ করে উঠতে পারেননি বা সেভাবে অনুভব করতে পারেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হওয়ার কারণেও এই জন্যই দেখা যায় যে ফজলুর রহমান বাবু, রিয়াজ, রাজিদ কাপুরের মতো অভিনেতারা একেবারে নিষ্প্রভ ছিলেন। টু সাম এক্সটেন্ট তাদের রোল অনেকটা কমিক্যাল বা অতি অভিনয়ের মতো লেগেছে। সিনেমার সেট ডিজাইন খুব মুগ্ধ করার মতো হয়নি, ভালো হয়েছে কিন্তু মানে খুব যে দুর্দান্ত এরকম বলা যায় না, এবং সেটি আসলে সেভাবে আশাও করা যায় না, কারণ এতগুলো অনেক করে বেনেগাল যদি রিয়েল ফুটেজই ব্যবহার করতেন, যেটা তিনি এই সিনেমায় করেছেন বেশ কয়েকবার, সেগুলো যদি করতেন তাতে বরং আসলে ভালো হতো, কারণ সেই ক্ষেত্রে দৃশ্যগুলো মেকি ধরনের একটা দৃশ্য হওয়ার থেকে রেহাই পেত। সিনেমার জন্য সঙ্গীত আয়োজন চমৎকার ছিল। এই সিনেমায় অবশ্যই বলতে হবে যে বিয়ের গানটি এই সিনেমার সেরা গান, সেরা দৃশ্যগুলোরও একটি। আবহ সঙ্গীতে শান্তনু মৈত্র আবেগের ছাপে যেন কোনো ধরনের কমতি না থাকে সেটি নিশ্চিত করে গেছেন। একদিকে তুলে ধরা কঠিন তো বটেই, কাজ যেমনই হোক না কেন তা নিয়ে আলোচনা, সমালোচনা, বিশ্লেষণের জায়গাও থেকেই যায়। আমি আশা রাখি বঙ্গবন্ধুর জীবন নিয়ে আরও বড় কোনো সিনেমা হবে, যার আয়োজন ও নির্মাণ হবে আরও মুগ্ধতা, আবেগ এবং দেশের জন্য আত্মত্যাগের সবাইকে উদ্বুদ্ধ করার মতো। এই সিনেমার সাথে জড়িত সবাইকে ধন্যবাদ এবং দেখার জন্য বলছি।